এই 17 মাস কিন্তু আমাদেরকে চিন্তা শূন্য করার একটা 17 মাস ছিল। বিপুল ভোটে নির্বাচিত হলেই যে বিপুল মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এমনটা কিন্তু না। আমাদের এখানে অনেকেই জনপ্রতিনিধি হয়েছেন, কিন্তু তাদের আবার ঠিক একাডেমিক জায়গাটা একটু দুর্বল থাকার কারণে সেটা সুযোগরা আমলারা নিয়েছেন। ফলে আমরা বাচ্চু ভাইদের কাছে সেই জিনিসটা প্রত্যাশা করব যে দুটোর কম্বিনেশনে তারা যেন আমলাতন্ত্র যে তন্ত্র হয়ে উঠলে কত বড় সর্বনাশ করতে পারে একটা দেশের। আমলারা হচ্ছে রাজনীতিবিদদের ইচ্ছাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা বাহক, কিন্তু আমলারা হয়ে যায় নিয়ামক। তখন জনগণ ডিপ্রাইভড হয় এবং জনপ্রতিনিধিরা তারাও কিন্তু প্রতারিত হয়। সেই জায়গাটা নিশ্চয়ই আমরা করব, দেখতে চাইব আগামীতে। আরেকটা যে বিষয়টা আপনি শুরু করেছিলেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেশটাকে কোন দিকে নিয়ে যেতে চাইব। এই নির্বাচনের তো একটা বিপুল প্রতীক্ষার নির্বাচন, অনেক আকাঙ্ক্ষিত ছিল। হ্যাঁ, যদি বলি 2006-এর পরে যে লগি বৈঠার তাণ্ডব থেকে শুরু করে পরবর্তীতে 1/11 সেই সময় আমরা একটা সময় দেখলাম, এবং তারপরে 2008-এর নির্বাচনের পরেই একটা নির্বাচিত সরকার কিভাবে ক্রমাগত তার ক্ষমতাটাকে জনগণের বিপক্ষে ব্যবহার করতে শুরু করলেন, যে কারণে 2014 সালের নির্বাচনের মতো একটা নির্বাচন হতে পারল। এগুলো আমরা দেখেছি। তার মানে নির্বাচিত হলেই যে তিনি গণতন্ত্র দেবেন, বিপুল ভোটে নির্বাচিত হলেই যে বিপুল মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এমনটা কিন্তু না। হ্যাঁ, এবং বিপুল জনসমর্থন থাকলেই যে তিনি একটা গণতন্ত্রের চর্চা করবেন, সেরকম দৃষ্টান্ত কিন্তু সবসময় দেখা যায় নাই। ফলে আমরা শুধু অনির্বাচিত বা সামরিক স্বৈরাচারকে দেখেছি তা না, আমাদের তো ছাত্র জীবনটা গেছে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে করতেই। তা আমরা শুধু সামরিক স্বৈরাচার না, আমরা নির্বাচিত হয়েও স্বৈরাচার হতে দেখেছি। ফলে এবারও কিন্তু ওই পুরনো আশঙ্কাটা যেন নতুন করে জেগে না ওঠে। 2 নম্বর দিকটা খেয়াল করতে হবে যে আমাদের সামনে আকাঙ্ক্ষার দিকটা যেমন আছে, চ্যালেঞ্জগুলো সেরকম আছে। আকাঙ্ক্ষাটা ছিল যে কিভাবে গত 3টা নির্বাচনে নির্বাচনী ব্যবস্থাটাকে প্রায় অকার্যকর করে ফেলা হয়েছে, মানুষকে প্রায় নির্বাচন বিমুখ করে ফেলা হয়েছে, মানুষ কিছুটা কর্তৃত্ববাদী শাসনে অদৃষ্টবাদী হয়ে গিয়েছিল। কর্তৃত্ববাদী শাসনের অদৃষ্টবাদী মানে এই সরকারকে আর সরানো যাবে না, সেখান থেকে অদৃষ্টবাদী। আজকে যে আমরা বলি কোনো কোনো ক্ষেত্রে যে ডানপন্থীদের উত্থান, সেটার পিছনে কিন্তু খুব যদি শাটলে এটাও থাকে যে নিশ্চয়ই ওনার ইচ্ছায় এই সরকার পরিবর্তন হয়েছে। 2 ধরনের কথা আছে, একটা ছিল মেটিকুলাস ডিজাইনে সরকার পরিবর্তন হয়েছে, আর একটা হচ্ছে যে হ্যাঁ একটা ন্যাচারাল জাস্টিস হয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে যে জনগণের যে অভ্যুত্থান ছিল সেই জিনিসটা কিন্তু 2 পক্ষই মাইনাস করার চেষ্টা করেছে। এই যে 15 বছর ধরে যে আন্দোলনগুলো ছিল, এগুলো সব নাই হয়ে গেল, সব ডিজাইনের পার্ট হয়ে গেল। ডেমোক্রেটিক মুভমেন্টটাকে ডিজাইন বানিয়ে ফেললেন আপনারা। ফলে মাহবুব ভাই যে 15 মাসের কথা বলেছেন, 15 বা 17 মাস, এই 17 মাস কিন্তু আমাদেরকে চিন্তা শূন্য করার একটা 17 মাস ছিল। আগে ছিল গণতন্ত্র শূন্য করার সময়, এটা ছিল চিন্তা শূন্য করার সময়, মানুষকে চিন্তা করার জায়গা। আগে আইনের শাসনের কথা আমরা যখন বলি, আসলে আমাদের বলা উচিত এটা ডেমোক্রেটিক আইনের শাসন। মানে রুল অফ ল বললেই শুধু হবে না, এটা ডেমোক্রেটিক রুলের হতে হবে। তা না হলে হবে কি, রুল অফ ল আইনের কথা বলেই তো আয়নাঘরে পাঠানো হয়েছে, আইনের কথা বলেই তো রাষ্ট্রদ্রোহী বলে তাকে নিপীড়ন করা হয়েছে। ওই যেটা আমি বললাম, নট অনলি অ্যাবভ, কি নোবডি ইজ অ্যাবভ ল, আবার নোবডি ইজ বিলো ল। এবং আইন নিয়ে কাজ করতে গিয়ে দুটো জিনিস আমরা খুব খেয়াল করে দেখেছি। আইন নিয়ে কাজ করতে গিয়ে দুটো জিনিস খুব খেয়াল করে দেখেছি, যে আইন আমাদের এখানে মনেই করা হয় আইন হচ্ছে ক্ষমতাসীনদের হাতে এমন একটা অস্ত্র যা দিয়ে বিরোধী মতকে সে দমন করে, কিন্তু বাস্তবে আইন তো হচ্ছে মানুষের সুরক্ষা কবচ। তাহলে আইনের একটা দিক আছে, সেটা সুরক্ষা দেবে, আইনের আর একটা দিক আছে শাস্তি দেবে। কিন্তু আমাদের এখানে শাস্তি দেওয়ার কাজে আইনকে যতটা ব্যবহার করা হয়, সুরক্ষা দেওয়ার কাজে ব্যবহার করা হয় না। বলে মাহবুব ভাই কিন্তু ওই কথাটা বললেন, নো ওয়ান শুড বিহাইন্ড দ্য ল। যে অ্যাবভ ল, বিহাইন্ড ল। আমাদের যখন 85% শ্রমজীবী মানুষ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তারা শ্রম আইনের আওতার মধ্যেই নাই, তার মানে আইন একটা আছে কিন্তু তারা আইনের আওতার মধ্যে নাই। আমাদের এখানে নাগরিক অধিকার, অনেক নাগরিক অধিকার থেকে মানুষ বঞ্চিত। সে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট নানা ধরনের ট্যাক্সের মধ্যে আছে, কিন্তু সে তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত। আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলনে ছিলাম তুঙ্গ, তখন কিন্তু একটা সময় আমরা দেখেছিলাম 2 নেত্রী একসঙ্গে বসে যেদিন কথা বললেন, সেই দিন আন্দোলনের গতিটা কীরকম তৈরি হলো।
কিংবা যখন একসঙ্গে বসে 3 জোটের রূপরেখা ঘোষণা করা হলো, 19শে নভেম্বর 3 জোটের রূপরেখা ঘোষণা হলো, 6 ডিসেম্বর এরশাদের পতন হলো। তার মানে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা রাজনৈতিক সম্পর্ক থাকে, রাজনৈতিক সৌন্দর্য থাকে, কিংবা কখনো কখনো রাজনৈতিক সৌজন্যও থাকে, তখন সেটা মানুষকে খুব আশাবাদী করে তোলে। মানুষ রাজনীতিতে বিতর্ক দেখবেই। যেমন আজকে আমরা খুব সৌজন্যমূলক কথা বলছি বাচ্চু ভাইয়ের সঙ্গে, জাস্ট পার্লামেন্টে বসুক, আমরা কিন্তু বাচ্চু ভাইদের সমালোচনা করব যে বাচ্চু ভাই আপনারা এটা করেন নাই, ওটা করেন নাই, এটা করার কথা ছিল, সেটা করেন নাই। তখন যদি আবার তারা বলে এতদিন কোথায় ছিলেন, আমরা যে এতদিন রাস্তায় ছিলাম, এখনো রাস্তায় আছি। তাহলে রাজনীতিতে এটা কখনো কখনো এই সমালোচনাটা নিতে হবে, আবার কখনো কখনো সমালোচনা করতে হবে। অনুগত এবং সহমত হওয়া দিয়ে তো আর গণতন্ত্র চলে না। তাতে কি চলে? তাতে রাজতন্ত্র চলে। একদল থাকবে তোষামতকারী আর আরেক দল থাকবে নিপীড়িত। নিপীড়িত এবং তোষামতকারী দিয়েই রাজতন্ত্র চলতো। কিন্তু গণতন্ত্রে তো কথা বলতে হবে। আমি যে বিষয়টা, যে ছায়া মন্ত্রিসভার কথা বলছি, আসলে কথাটা ছায়া মন্ত্রিসভা না। কার ছায়া থাকবে? আসলে বলা উচিত একটা বিকল্প মন্ত্রিসভা। প্রত্যেকটা দলের একটা বিকল্প মন্ত্রিসভা থাকা উচিত, যে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় থাকতাম তাহলে আমরা এটা করতাম। বিএনপি রাষ্ট্র ক্ষমতা আছে, বিএনপি এটা করছে, তাহলে বিএনপি যে বাজেট দিয়েছে, তাহলে আমরা দেখাবো যে এই বাজেটটা এরকম না হয় এরকম হলে আরো বেশি জনগণের কাজ লাগবে। ফলে এটাকে ঠিক শ্যাডো গভর্নমেন্ট না বলে এটা বিকল্প। প্রত্যেকটা দল তো তার বিকল্পের কথা বলে। বিকল্প বলে তো প্রত্যেকটা দল আলাদা, তার শক্তি কম বেশি সেটা আর একটা প্রশ্ন। এটাকে দিক। আর একটা বিষয় হলো যে ধরুন আমরা যদি আগামী গণতান্ত্রিক একটা অভিযাত্রার দিকে দেখতে চাই দেশটাকে, অর্থনীতিতে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের অন্যতম বিষয় হচ্ছে জবাবদিহিতা, আর এটা হলো স্বচ্ছতা। এখন স্বচ্ছতা এবং জবাবদিহিতা দুটো না থাকলে গণতন্ত্রটা অপারেট করবে না। আগের যে সরকার, সে কর্তৃত্বপরায়ণ হয়ে উঠেছিল, কারণ সে বলছে আমি যা করব এটাই আইন, আই অ্যাম দ্য ল, আই অ্যাম দ্য স্টেট, আমরা ছাড়া আর কে আছে, কে দিয়েছে আপনাকে। তখন একটা সাধারণ গণতান্ত্রিক বলবো যে সৌজন্য নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে মোবাইল দিয়েছি, তো মোবাইল কি আমি দিয়েছি, মানুষ যদি বলে আরে আমি তো পরিশ্রম করে মোবাইলটি কিনেছি। ইভেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর বাসে লেখা থাকে অমুকের দ্বারা প্রদত্ত। কেন বলতে, এটা যদি বিশেষ উপহার লেখা থাকতো না জনগণের টাকায় কেনা, তাহলে কিন্তু ছাত্ররাও দেখতো একটা কালচার যে আমি এখানে পড়ছি, জনগণ, যে জনগণ আলুর খেতে এখন আলু তুলছে, উত্তরবঙ্গের যে জনগণ শীতে কাঁপছে, সেই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আমার বাস, সেটা দিয়ে আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা করছি, বুয়েটে যাওয়া আসা করছি। তাহলে মানুষের মধ্যে একটা দায়বদ্ধতা তৈরি হতো। এখন হয় কি, অমুক দিয়েছেন, এই ব্যক্তির প্রতি হয় সে নত হবে, অথবা ব্যক্তিকে তোষামত করে উপরে তুলবে, কিন্তু নিজের মর্যাদাটা সে তৈরি করবে না। এই জায়গাগুলো আসলে আমাদের মনে হয় চেষ্টা করা উচিত যে আগামীতে আমাদের রাজনীতিতে যেন না থাকে। আর যে রাজনৈতিক সৌজন্যের কথা বললেন, এটা খুবই মানুষ পছন্দ করে এবং মানুষ ভালোও বলেছে এটা, যে সমালোচনা থাকবে, বিরোধিতা থাকবে, কিন্তু বিষোদ্গার যেন না থাকে। যেমন ধরুন গণ অভ্যুত্থানের পরে আমরা সবচেয়ে বেশি বিপন্ন বোধ করেছি কোন জায়গায়? এত বড় একটা অভ্যুত্থান মানুষের মধ্যে একটা নৈতিক চরিত্র তৈরি করলো না। অভ্যুত্থানের পরে আমরা শুধু চাঁদাবাজিটা দেখেছি, কিন্তু গালিগালাজটা কি দেখেছি? কিভাবে একজন মানুষকে তার অস্তিত্বে ধাক্কা দিতে পারে একটা নোংরা কথা বলে। একটা মানুষকে গায়ে আঘাত করলে সে আঘাতের চিহ্ন হয়তো মিলিয়ে যায়, কিন্তু তাকে নোংরা ভাষায় গালিগালাজ করলে সে কিন্তু এটা তার মধ্যে সাইকোলজিক্যাল ট্রমা হয়। সেই মানুষগুলোকে কীরকমভাবে সামনে হাইলাইট করা হয়েছে এবং তাদের এই নোংরা কালচারটাকে জাস্টিফাই করার চেষ্টা করা হয়েছে। গণতন্ত্রের বিপরীতে মবতন্ত্র দাঁড় করিয়ে সেখানে আইনের শাসনকে পর্যদস্ত করা হয়েছে। তা ফলে একটা সময় মানুষ ভাবতে শুরু করলো যে আগে তো পুলিশ ধরে নিয়ে যেত, নিয়ে গিয়ে পেটাতো, তবুও তো আমরা বলতে পারতাম পুলিশ ধরে নিয়ে গেছে, আমি মামলা করতে। এখন তো 10 জন মানুষ একত্রিত হয়ে আমাকে পিটিয়ে মেরে ফেলতে পারে, আমার বাড়িঘর জ্বালিয়ে দিতে পারে, আমার সম্পদ লুটপাট করতে পারে। ফেসবুককে এমনভাবে ব্যবহার করলো, যেমন ফেসলেস সোসাইটির কথা বলছেন, এখানেও একটা মানে লেস সোসাইটি না হলেও ফেসবুক সোসাইটি একটা হয়েছে। আপনি যে 20 বছর ধরে সাংবাদিকতা করছেন, আমি 20 সেকেন্ডে আপনার সমস্ত কিছু ধূলিসাৎ করে দিতে পারবো। সেইটাকে আবার প্রমাণ করতে আপনার আরও আবার হয়তো 3 বছর সময় লাগবে। যে কোনো সম্ভব নাও হইতে পারে, কোনো কারণে সম্ভব নাও হতে পারে। এখন একজন রাজনৈতিক নেতার চরিত্র হনন করতেও তাদের সময় লাগে না, একজন সাংবাদিকের চরিত্র হনন করতেও সময় লাগে না। এই জায়গাগুলোকে, প্র্যাকটিসগুলোকে আমাদের বন্ধ করতে হবে। ফলে এই যে সৌজন্যের দিকটা, এটা খুবই গুরুত্বপূর্ণ।
সাথে সাথে অসৌজন্যমূলক বিষয়গুলোকে বন্ধ করতে হবে। রাজনীতিতে বিরোধিতা থাকবেই, একদম কখনো কখনো চূড়ান্ত বিরোধিতাও হবে, কিন্তু সেই বিরোধিতার মধ্যেও কেউ যেন মুখ খারাপ করে গালিগালাজ না করে। আপনার কথাটা আমি মানতে পারছি না, এই কথাটুকু বলার মতো শিক্ষা নাই। একটা কথা বলে শেষ করি। রবীন্দ্রনাথ একটা বলেছেন যে শিক্ষিত এবং বলবো যে তিনি নিরক্ষর বলেন নাই, তিনি অশিক্ষিত বলেছেন, যে তাদের মধ্যে পার্থক্য কী? পার্থক্য হচ্ছে যে শিক্ষিত মানুষের একটা রুচির দাম আছে, সে যে কোনো কথা চাইলেও বলতে পারে না, সে অনেক কিছু জানে কিন্তু সব কথা বলতে পারে না। কারণ আপনাকে আমি তো ছোট করতে পারি না, কারণ আপনাকে ছোট করলে আমি নিজেও ছোট হয়ে যাই। সেজন্য বলছে ওরা আমাকে যে ভাষায় সমালোচনা করে, ও যে অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে, আমার সেই অস্ত্র স্পর্শ করাও পাপ। তো ফলে 5ই আগস্টের পরে আমরা যে কি শিক্ষিত হয়েছি সেইটাই, মানে শিক্ষার যে শেষ নাই। কত কিছু শিখাইলো আমাদের এই সরকার এবং মানে কতগুলো গোষ্ঠী। হ্যাঁ, আপনি কখনো এই রতন ভাই, আপনি কখনো বিড়ালের লেজ ধরে হাঁটছেন? বিড়ালের লেজ ধরে ওকে নিয়ে হাঁটতে থাকবেন, যে শিক্ষা সে আপনাকে দিবে আপনি কোথাও পাবেন না এই শিক্ষা। সেরকম 5ই আগস্টের পরে যে শিক্ষা আমরা পাইলাম, হ্যাঁ, এই শিক্ষা 5ই আগস্ট না হলে আমরা পাইতাম না।